সেই দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারী। পরবর্তী 1.5 ঘন্টা আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও আমার সাথে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইন বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো মন্তব্য থাকলে আপনি করতে পারেন এবং আমার যথাসাধ্য সম্ভব আমি এ ব্যাপারে আপনাদেরকে জবাব দেব। তবে একটা কথা মনে রাখবেন যে এই অনুষ্ঠানে আমরা যে ধরনের পরামর্শ দেই এটা একটা প্রাথমিক ধারণা মাত্র। যেহেতু আমরা আপনাদের সাথে বসে সরাসরি কথা বলতে পারছি না বা দীর্ঘক্ষণ সময় দিয়ে আপনাদের কেসটা পুরোপুরি উপলব্ধি করার সুযোগ নাই, আপনাদের কোনো কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা যে ধরনের পরামর্শ দেবো এটাকে একটা গাইডেন্স হিসেবে নেবেন। এরপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। আমাদের কমিউনিটিতে বা কমিউনিটির বাইরেও অনেক অভিজ্ঞ আইনজীবী আছেন যারা ইমিগ্রেশন, অ্যাসাইলাম, ফ্যামিলি বা অন্যান্য বিষয়ে কাজ করেন, তাদের শরণাপন্ন হবেন। তো যাই হোক, আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। ব্রিটেনে তো মোটামুটি আজ 2 দিন ধরে খুব বাজে একটা ওয়েদার চলছে, বিশেষ করে লন্ডনে। সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে ঠান্ডাও নেমে গেছে। তো সবাইকেই সাবধানে থাকার জন্যে পরামর্শ দিচ্ছি। আমরা যেমন প্রতি সপ্তাহে আমরা করি, আমরা কিছু লিগ্যাল আপডেট দিতে চেষ্টা করি, তারপরে আপনাদের কল নেই। তো আজকে যে ব্যাপারে আমরা প্রথমে আপডেট দেব সেটা হচ্ছে যে আমরা গত সপ্তাহে কিন্তু আলোচনা করেছিলাম যে এই স্পাউস ভিসা বা ফ্যামিলি পার্টনার ভিসাতে যে মেনটেনেন্সের ব্যাপার নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এবং আমরা জানি যে কমিউনিটিতে, আমাদের কমিউনিটি শুধু নয়, অন্যান্য যে মাইনরিটি কমিউনিটিতে যে একটা ব্যাপক একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা নিয়ে কিন্তু মাইগ্রেন্ট অ্যাডভাইজারি কমিটি কিন্তু আহ্বান জানিয়েছিল সাধারণ জনগণের মতামত। তো আমরা জানি যে এর আগেও আমরা এ ব্যাপারে বিস্তারিত কথা বলেছি, বা টুবিও আগের বিষয়টা খোলাসা করে বলার জন্য আমরা বলি যে 2012 সালের 9 জুলাইয়ের আগে কেউ যদি কোনো একজন কলার বলে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন কলার। হ্যালো কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া বলেন, কি করতে পারি? আমার একটা প্রশ্ন ছিল। আমি অ্যাপ্লিকেশন করছিলাম আইএলআর, বাট আজ 6 মাস হয়ে গেল, এখন আমার ডিসিশন জানাই না। আর কতদিন লাগতে পারে? ভাইয়া 6 মাসটা হচ্ছে ওদের একটা নর্মাল একটা গাইডেন্স, তারা 6 মাস সময় নেবে। তো এর বেশিও সময় লাগতে পারে। তো যেহেতু 6 মাস হয়ে গেছে, আপনি ওদেরকে একটা চিঠি দিয়ে আপনি জানতে চাইতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশান কীভাবে প্রসেস হচ্ছে। বাট আমরা জানি যে কোনো কোনো ক্ষেত্রে 1 বছরেরও বেশি সময় লাগছে, কারণ তারা অন্য অনেক দিকে অনেক বেশি ব্যস্ত, এবং আপনি জানেন যে এখন ভিসা নিয়ে অনেক ব্যস্ত তারা। তো সেই সমস্ত কারণে আমার মনে হয় যে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলি যথেষ্ট সময় নিচ্ছে। তো যেহেতু 6 মাস হয়ে গেছে, আপনি একটা চিঠি দিয়ে আপডেট জানতে চাইতে পারেন। থ্যাংক ইউ। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে 2012 সালের 9 জুলাইয়ের আগে কেউ যদি স্বামী বা স্ত্রী আনতে চান বা পার্টনারকে আনতে চান বা এই দেশে আছেন তাদেরকে রাখতে চান, তো তখন তাদেরকে যে ইনকামের যে বিধান ছিল সেই বিধান অনুযায়ী তাদেরকে দেখাতে হতো যে তাদের ইনকাম হচ্ছে ইনকাম সাপোর্টের লেভেল। ইনকাম সাপোর্টের লেভেল আমি বলবো যে আজকের দিনের হিসাবে 114 পাউন্ডের মতো হয়। তো এই রকম একটা ইনকাম হলেই এবং হয়তো আনা সম্ভব হতো। এবং তখন আমরা দেখেছি যে অনেকেই বেনিফিটে থেকেও কিন্তু স্পাউস স্পন্সর করতে পারতেন, বা একটা ছোটো জব, এবং দেখতাম প্রায় 2-3 মাসের একটা পে স্লিপ দিয়ে, 2-3 মাসের পে স্লিপ দিয়েও সম্ভব ছিল। তো 2012 সালের 9 জুলাইয়ের পরে সাবেক রক্ষণশীল সরকার এটার পরিবর্তন আনলেন, এবং তখন তারা কি করলেন যে একটা ফিক্সড অ্যামাউন্ট তারা বললেন যে কেউ যদি স্পন্সর করতে চায় তো ফিক্সড অ্যামাউন্ট ইনকাম দেখাতে হবে। আরেকজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম সালাম।
যে আমার একটা প্রশ্ন আসলো। জি বলেন ভাইয়া, শুনছি। আমি একটা ইন্ডিপেন্ডেন্টলি বই স্যার আমার জন্য। আর সরি কত লাগে প্রসেসিং নতুন স্যার? সরি ভাই, আপনি তাড়াতাড়ি বললেন, একটু আস্তে কথা বলেন, আর টেলিফোন থেকে মুখটা একটু সরিয়ে নিয়ে বলেন। আমি কি স্যার আমাকে ইন্ডিপেন্ডেন্টলি বই দেয় লাইক আমি লাইক এভরিডে লাইক ফেস টু ফেস ইন্টারভিউ দিয়ে আমি আনতে পারবো না লাইক ছয় মাস পরে লাগবো। আপনি ইনডেফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করেছেন, তাই তো? যে প্রথম সাইড আপনি জানেন স্যার করতে চাচ্ছেন? জি, আপনি করতে চাচ্ছেন, হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি ইনডেফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন, হ্যাঁ বলেন, এরপর প্রশ্নটা কি? সো আমি জানতে স্যার আমি ফেস টু ফেস জানতে পারবো না লাইক আমি এক বছর পরে লাগবো। এটা ফেস টু ফেস মানে আপনি বলতে চাচ্ছেন সেম কি বলে প্রায়োরিটি সার্ভিস, আপনাকে প্রায়োরিটি সার্ভিস বুকিং করতে হবে, এবং যদি আপনি প্রায়োরিটি সার্ভিসের স্লট পান তাহলে সেক্ষেত্রে আপনি গেলে তারা হয়তো আপনাকে মানে খুব শর্ট 1 থেকে 2 দিনের মধ্যে বা কখনো 3 দিন লাগতে পারে। সরি, এটা ফি হচ্ছে নর্মাল ফি থেকে 1000 পাউন্ড অতিরিক্ত লাগবে। যেমন আপনার সেটেলমেন্টের ফি হচ্ছে এখন প্রায় 2800 মতো, তার সাথে আপনি আরও 1000 পাউন্ড আপনাকে যুক্ত করতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যেহেতু এটার অনেক বেশি ডিমান্ড, অনেক বেশি চাহিদা, সেই হিসাবে কিন্তু সবসময় স্লটগুলো পাওয়া যায় না। অনেকে আমি দেখেছি 1-2 সপ্তাহ ধরে চেষ্টা করেও এই স্লটগুলি পায় না। স্লটগুলো না পেলে তখন আবার আপনাকে নর্মাল যেটা আছে, নর্মাল যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে অ্যাপ্লাই করতে হবে। তো স্লটের জন্য আপনি চেষ্টা করতে হবে। কোনো সময় আমাদেরকে বলা হয়েছে রাত 12টা থেকে 1টার মধ্যে যদি আপনি স্লট বুকিং দেন, কোনো সময় স্লটটা তখন খালি হয় বা এটা পাওয়াটা সহজ হয়ে যায়। তো এটা একটু চেষ্টা করতে হবে আপনাকে স্লটটা পাওয়ার জন্য। ধন্যবাদ। তো আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা বলেছিলাম যে 2012 সালের 9 জুলাইতে স্পাউসের ক্ষেত্রে বিধান ছিল যে আপনার ইনকাম হতে হবে ইনকাম সাপোর্টের লেভেল। এরপরে কিন্তু পরিবর্তন আসে, এবং পরিবর্তন এসে বলা হয় যে ইনকাম হতে হবে 18,600, এবং যারা অর্থাৎ বাৎসরিক ইনকাম হতে হবে 18,600 ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ যে ইনকামের উপর আপনি ট্যাক্স দেন, নেট ইনকাম নয়, আপনি যে ইনকামের উপর আপনি ট্যাক্স দেন। আপনার কত পয়সা খরচ হয়ে যায় এই ইনকাম থেকে সেটা কিন্তু কোনো বিবেচ্য বিষয় নয়, কিন্তু কত পয়সার উপর আপনি ট্যাক্স দেন, সেই ট্যাক্সেবল ইনকাম হতে হবে 18,600। তো এটা নিয়ে অবশ্যই আমাদের কমিউনিটিতে হাহাকার পড়ে যায়, কারণ অনেকেই 18,600 আর্ন করছেন না। আমরা জানি আমাদের কমিউনিটিতে একটা বিরাট সংখ্যক মানুষ ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করে, সেখানে কিন্তু বেতন 18,600 হয় না, অনেকে ফুল টাইম কাজেরও সুযোগ পান না। তাছাড়া আমাদের কমিউনিটিতে যারা মহিলা আছেন, মহিলারা যে ধরনের জব করেন, খুব ভালো প্রফেশনাল না হলে এমনি সাধারণ জবগুলিতে সুপার মার্কেটে কাজ করলে এই ধরনের জবে বেতন এভাবে পাওয়া সম্ভব নয়। তো এটা নিয়ে অনেক প্রতিবাদ করা হয়, প্রতিবাদ করা হলেও সরকার কোনো দিকে কর্ণপাত করেনি, তারা এটা নিয়ে চলতে থাকে 18,600 নিয়ে। এবং তখন একটা স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছিল যে 18,600 যেটা এই মেনটেনেন্সটা দেওয়ার পরে স্পাউস অ্যাপ্লিকেশনটা 63%, 63% অ্যাপ্লিকেশনটা কমে গেছে। তার মানে যেখানে আগে 100টা অ্যাপ্লিকেশন হতো, সেখানে এখন অ্যাপ্লিকেশন হচ্ছে 37টা। এইভাবে চললো অনেক দিন, 10-12 বছর চলার পরে আমরা দেখলাম যে রক্ষণশীল সরকার তাদের বিদায় লগ্নে তারা আবার বলল যে না, এখন যেহেতু অনেক দিন অতিবাহিত হয়েছে, আমরা ইনকাম থ্রেশহোল্ডটা আমরা বাড়িয়ে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে এটাকে বাড়িয়ে করে দিল 29,000। এমন আমরা তো আগেই দেখেছি যে 18,600 এই ইনকাম দেখাতেই আমাদের কমিউনিটির অন্য কমিউনিটির অনেকেরই নাবিশ্বাস উঠছে। সেখানে 29,000 পাউন্ড যদি তারা বেতন করে দিলে আমাদের জন্য, আগে তো বলেছে যে 63% কমে গিয়েছিল, এখন তো আরও কমে গেল। তো যাই হোক, এরপর আমরা দেখলাম যে কনজারভেটিভ সরকারের বিদায় হলো। তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী 2024 সালের শেষের দিকে এই 29,000-এর যে ইনকাম থ্রেশহোল্ড সেটাকে বাড়িয়ে 34,500 করা কথা ছিল। আর 2025 সালের শুরুতে তারা করা কথা ছিল 38,700। তা আমরা তো বুঝতেই পারছি যে যেখানে 18,600 এই মেনটেনেন্সটাই আর কি মিট করা কমিউনিটির অনেকের জন্য খুব কঠিন, সেখানে 38,700 তো বলতে গেলে অসম্ভব।
আমরা জানি যে অনেক আইনজীবী, অনেক নতুন ডাক্তারও কিন্তু 38,700 পাউন্ড কিন্তু আয় করে না। ফলে তাদের কি হবে? তো এটা নিয়ে বর্তমান শ্রমিক দল সরকার তারা জনগণের কাছ থেকে মতামত নিয়েছিলেন এবং আমরা এর আগেও বলেছিলাম যে গত 31শে ডিসেম্বর পর্যন্ত এই মতামত দেওয়ার সুযোগ ছিল এবং আমরা এটাও জানি যে এই যে হাই লেভেলে যাওয়ার কথা 38,700-তে নেওয়ার কথা, এটার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ হয়েছে এবং অনেক স্বাক্ষর গিয়েছে পার্লামেন্টে। আমরা আপনাকে বলতে পারি মাইগ্রেন্ট অ্যাডভাইজারি কমিটি তারা বলছে যে তারা 2000-এর উপরে প্রতিবেদন পেয়েছে, 2000-এর উপরে তারা মানুষের কাছ থেকে তারা নোট পেয়েছে যে কেন এই ইনক্রিজটা, এই বৃদ্ধিটা করা উচিত নয় এবং 1 লক্ষের বেশি সিগনেচার হয়েছে যে সিগনেচারে বলা হয়েছে, সইতে বলা হয়েছে, দস্তখতে বলা হয়েছে যে কোনোভাবেই যেন এই থ্রেশহোল্ডটা বাড়ানো না হয়। তো মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা বলছে যে গ্রীষ্মকালের মধ্যে তারা যে সমস্ত প্রতিবেদন পেল সেখান থেকে তারা এটাকে একসাথে করে তারা এটাকে বিবেচনা করে একটা রিপোর্ট তারা দেবে এবং সেই রিপোর্টটা আসবে। তো যতদিন পর্যন্ত এই রিপোর্টটা না আসছে আশা করা যাচ্ছে ততদিন পর্যন্ত এই বৃদ্ধিটা বন্ধ থাকবে। এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। নইলে আমরা বুঝতেই পারছি যে এটাতে কত মারাত্মক ধরনের ক্ষতি হবে। আমরা আগেই বলেছি যে 38,700 যদি হয়ে যায় তো আমাদের কমিউনিটিতে আমরা মনে হয় না 10% বা 5%ও অ্যাপ্লিকেশান করে আনতে পারবে, কারণ আমরা আগেই বলেছি যে আমাদের কমিউনিটির একটা বিরাট অংশ কিন্তু রেস্টুরেন্টের বিজনেসের সাথে জড়িত, রেস্টুরেন্টে কাজ করেন বা এই ধরনের হয়তো গ্রসারি শপে কাজ করেন। তো তাদের পক্ষে 38,700 টাকা বেতন, 700 পাউন্ড বেতন দেখানো কোনোভাবেই সম্ভব হবে না। আরেকটা আপডেট আপনাদেরকে দেই, শ্রমিক দল তারা তাদের প্রথমবারের মতো তারা ইমিগ্রেশনের উপরে একটা আইন করতে যাচ্ছে। এটা হবে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল। এটা দেওয়া হয়েছে, এটা পাবলিশ করা হয়েছে, এরপরে এখন মতামত হবে পার্লামেন্টে, এরপরে অভিমত চলবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি মূলত এই যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে যারা এদেশে আসছেন তাদেরকে ট্যাকেল করার জন্য একটা বড় একটা পদক্ষেপ হবে। এর সাথে সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে। এই বিলের উল্লেখযোগ্য দিক নিয়ে আমরা বলতে পারি এই বিলের আন্ডারে যেটা হবে একজন বর্ডার সিকিউরিটি কমান্ডার হবেন। আমরা আগেই বলেছি যে একটা বর্ডার সিকিউরিটি ফোর্স করা হয়েছে এবং তাদের জন্য একটা সিনিয়র পাবলিক সার্ভেন্ট থাকবেন যিনি এই বর্ডার সিকিউরিটির কমান্ডার হিসেবে কাজ করবেন। তো তার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বিলে প্রভিশন দেওয়া হয়েছে এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ক্রাইমের ব্যাপারে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আসছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন কেমন আছেন? আমার প্রশ্ন হলো, আমি 2টা বিয়াত উপস্থিত আসলাম। একটা ছেলের জন্ম তারিখ আমি 25 ডিসেম্বর দিছিলাম 1993। তার আসল রং নাম্বার, এটা আসল ডেট অফ বার্থ নাই। আর একটা মেয়ের ডেট অফ বার্থ ওইও আমি দিছি, ওইও 1996। অনেক আমি এই 2টা ডেট অফ বার্থ মিথ্যা দিলাম। এটা তারা ব্রিটিশ ফাস্টফুডও বানাই দিছে। অনেক আমি তার উদ্যোগ করতাম চাইছা, এখানে আমি তার বিপদও পড়ছি। এখানে এই মেয়েটা হইলো আমার বয়সে বড়, ওই মেয়েরে আমি বিয়া করছিলাম, তালাগুলা ফেলাইছি। আর ছেলেটা হইলো আমার বোনের জামাই। দেখো কিতা বড় এই জালিম একটা ইসরাতা শেখ তরসুজ্জামান। সালাম আলাইকুম। আমি যদি বুঝে থাকি তো যদি কলা জানতে চাচ্ছেন যে উনি রং ডেট অফ বার্থ দিয়েছেন এবং এখানে আসলে একটু দুঃখজনক যে উনি বলছেন যে উনি এই জন্ম তারিখটা দিয়েছেন। কথা হচ্ছে যে যেটা বাচ্চার যে জন্ম তারিখ যেটা সঠিক সেটাই কিন্তু দেওয়া হচ্ছে দায়িত্ব। অনেক সময় তো ভুল হতে পারে, কিন্তু কেউ যদি ইচ্ছা করে স্বতঃপ্রণোদিত হয়ে যদি একটা রং ইনফরমেশান দেন তো সেটাকে কিন্তু হোম অফিস তারা সিরিয়াসলি নেন। তো যদি কোনো কারণে মানুষের কোনো ইনফরমেশান ভুল হয়ে যায় তো সে ব্যাপারে কিন্তু বলা যেতে পারে যে আমার এই কারণে ভুল হয়েছে, মানুষ মাত্রই
ভুল করে, কিন্তু উনি যেহেতু বলছেন যে এটা স্বতঃপ্রণীতভাবে ইচ্ছাকৃতভাবে উনি একটা ভুল ডেট অফ বার্থ দিয়েছেন, তো সেটা তো ওনাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে যে কেন উনি একটা ভুল ইচ্ছাকৃতভাবে কেন একটা ভুল ইনফরমেশন দিলেন। এবং তারপরে এটা দেওয়ার পরে যদি হোম অফিস মনে করে ওনার যে ব্যাখ্যা উনি দেবেন ব্যাখ্যাটা সন্তোষজনক, তাহলে তারা হয়তো কোনো ব্যবস্থা নেবে না। কিন্তু না হলে এই ভুল তথ্য দেওয়ার জন্যে হয়তো তারা কোনো ব্যবস্থা নিতে পারে, তারা পাসপোর্টটা বাতিল করে দিতে পারে, বলতে পারে যে এখানে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। এবং তারপরে কি হবে সেটা তারাই হয়তো বলে দেবে যে আবার নতুন করে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে কি না, সেটা তাদের সাথে নিতে হবে। আমি ওনাকে বলবো উনি অবশ্যই এই ব্যাপারে কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন এবং নিয়ে কিভাবে প্রসিড করবেন। আমার মতে তার উচিত হবে যেটা সঠিক সিদ্ধান্ত দিয়ে দেওয়া, ব্যাখ্যা করা, অ্যাপোলজি চাওয়া, মাপ চাওয়া হোম অফিসে যে আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি, অনিচ্ছার কারণে হয়েছে এবং কেন হয়েছে একটু ব্যাখ্যা করে দিয়ে দেওয়া দরকার। ধন্যবাদ। আরেকজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো হ্যালো কলার, শুনছি, বলেন। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। আমি আমি জানতে চাচ্ছি, আমি ইউরোপীয় ইউনিয়নের একজন মেম্বার। আমি পেনশন সাবমিট করছি, প্রায় 7 মাস হয়ে গেছে, 11 মাস হয়ে গেছে। আমার যা যা চাইছে আমি সবই দিছি। আমার হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট, তারপরে হলো স্পন্সরের যে কাগজ, এগুলি সবই দিছি। দেওয়ার পরে আমাকে লেটার দিয়ে জানাইছে আমার সব ওকে আছে। জি জি ভাই, সরি, আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন, সেটেলমেন্ট নাকি ন্যাশনালিটি? এখন আমার ওই টাকাটা কবে আসতে পারে, পেনশনের টাকাটা, এটা জানার জন্য ফোন দিয়েছি আর কি। আচ্ছা, যেটা হবে এটা তো আসলে আপনি কি পেনশনের জন্য অ্যাপ্লাই করেছেন? আমার মনে হয় একজন কলার অপেক্ষা করছেন, কলটা নিয়ে নিই আগে। হ্যালো কলার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ভাই, আমার দুইটা কোয়েশ্চেন আছে। জি ভাইয়া বলেন, একটু টেলিফোন থেকে একটু মুখটা একটু সরিয়ে নিয়ে বলেন। জি, আমার রিসেন্টলি একটা হিউম্যান রাইটস এর আপিল ছিল, সরি পেন্ডিং কেস ছিল, ওটা রিফিউজ করছে, বুঝছেন? জি। তো কেসটা বিশেষ ছিল যে আমি এদেশে অবস্থিত ছিলাম, তো আমার ওয়াইফ স্টুডেন্ট ভিসায় এসে মাস্টার্স কমপ্লিটের পর ওয়ার্ক পারমিটে গেছিল। জি। স্কিল ওয়ার্কার আছে। জি। তো আমার একটা বেবি আছে, আর রিসেন্টলি আমার আরেকজন বেবি হয়েছে জানুয়ারি 8 তারিখে। জি। তখন আমার মায়ের ডিপেন্ডেন্ট হিসেবে আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম যে ওর ভিসা দেওয়ার জন্য। সরি, আমি কি একটুখানি ভালো বুঝিনি, আপনার কারেন্ট ভিসা হচ্ছে ওভারস্টেয়ার, তাই তো? জি জি। তারপরে আপনার ওয়াইফ এদেশে আসেন স্কিল ভিসাতে আসেন। জি। তারপরে উনি কি করেন, স্কিল ভিসাতে সুইচ করেন? আচ্ছা, করার পরে আপনি তার সাথে আপনাদের বিয়ে হয়েছে নাকি? জি, ওখানে আমরা ম্যারেজ রেজিস্টার্ড আছে। আচ্ছা, ইংলিশ ম্যারেজ হয়েছে তাই তো? জি জি। ইংলিশ ম্যারেজ হওয়ার পর আপনার বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি কার জন্য? না, ইংলিশ ম্যারেজ আগে আমাদের বেবি ছিল। বেবি হয়েছে, গুড। তারপরে আপনি অ্যাপ্লাই করেছেন কোন গ্রাউন্ডে, মানে আপনার গ্রাউন্ডে বেবির জন্য অ্যাপ্লাই করেছেন? বেবি তো ভিসা পাওয়ার কথা, বেবি তো মায়ের সাথে ভিসা পাওয়ার কথা। তারপরে কি হয়েছে? তখন যে সময় বেবির অ্যাপ্লিকেশন করছি তখন ওরা আমার ডিটেইলস চাইছিল। জি। তখন ওই সময় আমার হেমাশিসের কোনো পেন্ডিং কেস বা কোনো কিছু ছিল না। জি। তখন আমি একটা হিউম্যান রাইটস এর কেস করছি, আউটসাইড অফ ইমিগ্রেশন রুলস, ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ। বুঝতে পেরেছি, আউটসাইড অফ ইমিগ্রেশন রুলস। জি বলেন। তখন করার পরে আমার ওই রেফারেন্সটা দিয়ে দিচ্ছি ওদের কাছে। জি। তখন ওরা আমার মেয়েরটা হোল্ড করে ফেলছে। আপনার মেয়েরটা কি এলাও হয়েছে? আপনার বাচ্চা কি ভিসা পেয়েছে? না না, এখন ওরা কোনো ডিসিশন দেয় নাই। আচ্ছা, আর আপনারটা কি হয়েছে? আপনি বললেন হিউম্যান রাইটস অ্যাপিল ছিল, অ্যাপিলটা কি হয়েছে? আপিল না, ওইটা পেন্ডিং কেস ছিল, প্রথমে ওরা রিফিউজ করছে। আচ্ছা, কি বলেছে তারা? তারা বলছে যে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যেতে পারবা, দেশে কোনো অসুবিধা নাই। জি। তো তাহলে আপনি ওটাকে অ্যাপিল করেছেন? আপনি আমাদের কাছে পেন্ডিং হয়েছে, এটা আমরা জানি। জি। আপনি কি হয়েছে, মানে আপনার কে তারা কি অ্যাপিল করার রাইট দিয়েছে? জি, আপিল করার রাইট। জি, আপনি তাহলে অ্যাপিলে যান, কারণ অ্যাপিলে গেলে যেটা হবে আপনার ইস্যু হবে যে এত ছোট বাচ্চাকে কেন মাকে ছেড়ে এসে চলে যাবে কেন,
বলে একটা মানবিক দিক কিন্তু আপনার আছে। তো সেই মানবিক দিক থেকে, কারণ বাচ্চাকে ছেড়ে, হ্যাঁ তারা হয়তো আপনাকে চলে যাওয়ার জন্য বলতে পারে, তারা বলতে পারে যে আপনি চলে যান, কিন্তু বাচ্চা কেন আপনার চলে যাবে, তো এইটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো আমার মনে হয় আপনি অ্যাপিলে যেয়ে দেখেন কোনো ভালো মানে কোনো সিম্প্যাথেটিক জাজ হলে, জাজ হয়তো আপনাকে আউটসাইড দ্য রুল, কারণ মনে রাখবেন আপনি কিন্তু ইমিগ্রেশনের রুল যেটা আছে অ্যাপেন্ডিক্স FM এর মধ্যে কিন্তু আপনি কোয়ালিফাই করেন না, বা অন্য কোনো ক্রাইটেরিয়াতে আপনি কোয়ালিফাই করেন না। এটা পিওরলি কম্প্যাশনেট এবং কম্পেলিং গ্রাউন্ডসে আপনাকে যেতে হবে। তো এক্ষেত্রে যেটা হবে, জাজ সাহেব যদি মনে করেন যে সাফিসিয়েন্ট কম্প্যাশন আছে আপনার ক্ষেত্রে, হ্যাঁ বিশেষ করে যে আপনি বললেন বাচ্চা ছোট, এবং যেহেতু বাচ্চাকে নিয়ে এবং বাচ্চাকে যদি এস্টাবলিশ করা যায় যে বাচ্চাকে এই দেশ থেকে যেতে হবে না, তাহলেই কিন্তু আপনার কেসটা স্ট্রং হবে, বুঝতে পেরেছেন। এবং যেহেতু বাচ্চা যেহেতু ছোট, তখন সেখানে ইস্যু দাঁড়াবে, মানবিক ইস্যু দাঁড়াবে, এত ছোট বাচ্চাকে কেন মাকে ছেড়ে যেতে হবে। আপনার ওয়াইফ কিন্তু ইন দ্য মিন টাইম তার জন্য ভিসাটা যেন নষ্ট না হয়, তাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে অ্যাজ এ স্কিল ওয়ার্কার। কোনো কারণে তার যদি জি তার যদি কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে যদি তার স্কিল ওয়ার্কার ভিসাটা কাটেল হয়ে যায়, তাহলে কিন্তু আর আপনাদের কোনো আমরা বলবো মানে ইউ উইল হ্যাভ নো লেগ টু স্ট্যান্ড। তো এই জন্য ওই ইস্যুতে আপনাকে যেতে হবে। এবং আমার ধারণা কোনো যদি জাজ সিম্প্যাথেটিক হন, কারণ এটা যেহেতু আউটসাইড দ্য রুল, এটা জাজ সাহেব সিম্প্যাথেটিক হলে উনি যদি মনে করেন যে সাফিসিয়েন্ট আছে, কম্প্যাশন আছে, এখানে কম্পেলিং রিজন আছে, উনি কিন্তু অ্যালাউ করতে পারে, যেহেতু বাচ্চা ছোট। এবং কেন একটা ছোট বাচ্চাকে, দুধের বাচ্চাকে মাকে ছেড়ে যেতে হবে, এটা একটা বড় ইস্যু। তো সেই ইস্যুতে হয়তো বা তারা বাচ্চাকে থাকতে দেবেন। বাচ্চাকে থাকতে দিলে তখন বাচ্চার একটা রাইট আছে, আমি বাবা মা দুজনেই আমাকে লালন পালন করবে। এটা হচ্ছে যেটাকে আমরা বলি যে জি আপনি যখন যাবেন তখন আপনার অ্যাপিলে ওই নতুন বাচ্চাটার কথা আপনি মেনশন করবেন, ঠিক আছে। তো আমার মতে আপনার মোটামুটি একটা ভালো একটা কম্পেলিং কম্প্যাশনের গ্রাউন্ডস আছে। এখন ঠিক মতো এটাকে বলতে পারলে জাজ সাহেবকে আপনি যদি বুঝাতে পারেন, তো সেক্ষেত্রে আপনি আউটসাইড দ্য রুল ভিসা পেতে পারেন। ওকে, আরও একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কলার, আপনার কথা একটু শুনতে অসুবিধা হচ্ছে, একটু জোরে বলবেন দয়া করে। জি আমি বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু আমাদেরও তো এখানে শুনতে একটু অসুবিধা হচ্ছে। বলেন, আমি শুনছি, আপনি আস্তে আস্তে বলেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, রাইট অফ অ্যাবর্ট এইখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে না বাংলাদেশ থেকে করতে হবে? সরি ভাইয়া, আমি ঠিক বুঝতে পারলাম, আপনি কি ব্রিটিশ? রাইট অফ অ্যাবর্ট, আপনার রাইট অফ অ্যাবর্ট আছে, জি বলেন, এখন আপনি কি করতে চাচ্ছেন? আমার একটা বোন বাংলাদেশ থেকে এখানে আসতে চায়, আব্বা ওদের কাছে ব্রিটিশ ছিল, ও মারা গেছে। জি, আমার চাচা মারা গেছে। জি, আপনার কে ছেলে আসবে নাকি মানে কে আসবে বাংলাদেশ থেকে? বোন। আপনার বোন আসবেন? জি, আর আপনার বোনের কি রাইট অফ অ্যাবর্ট আছে, নাকি উনি কোন ভিসাতে আসবেন? রাইট অফ অ্যাবর্ট, ওর আব্বা ব্রিটিশ ছিল। জি, তারপরে কি মানে উনি এখন কোন ভিসাতে আসবেন? উনি কি আসবেন, নাকি উনি কি ভিসা পেয়েছেন, নাকি উনি আসতে চাচ্ছেন? এখন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে? আমি এখান থেকে করতে হবে না, সে বাংলাদেশে করতে হবে? আপনার বোন, আমি যেটা বুঝে থেকে থাকি, বলেন আমি বুঝলাম কি না, আপনার বোন রাইট অফ অ্যাবর্ট অ্যাপ্লিকেশন করে এদেশে আসতে চাচ্ছে, তাই তো? জি, এই অ্যাপ্লিকেশনটা করতে হবে বাংলাদেশে। এখন বাংলাদেশে করতে বলে, যেহেতু আপনার বোনের মানে ওনার আব্বা যেহেতু নাই, সেহেতু এখানে ইস্যু দাঁড়াবে যে উনি ওনার সন্তানকে না এটা প্রমাণ করতে হবে। প্রথমত যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে ওনার জন্মের আগে ওনার বাবা ব্রিটিশ হয়েছেন কিনা, সেই প্রুফটা আপনাকে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু বাবা নাই, তো বাবা না থাকার কারণে ডিএনএ করাটা মুশকিল হচ্ছে বাবার সাথে, সেহেতু যেটা করতে হবে, ওনার যদি অন্য কোনো ভাই বোন থেকে থাকে যে অলরেডি ব্রিটিশ, এবং যিনি অলরেডি যার পরিচয় আছে যে উনি তার বাবার সন্তান, তো তার সাথে যেটাকে আমরা বলি সিবলিং ডিএনএ, সেই সিবলিং ডিএনএ করাতে হবে।
এই হচ্ছে দুটো। তারপর তৃতীয় হচ্ছে যে মায়ের প্রেগনেন্সি রেকর্ড থাকে সেটা প্রডিউস করতে হবে। মায়ের সাথে বাবার যদি বিয়ে থেকে থাকে, কারণ একটা সময় পর্যন্ত বিবাহিত না হলে, বাংলাদেশ আইনে যদি বিবাহিত না হলে এটা কিন্তু এক্সটেন্ড করতো না 2006-এর আগে। তো এটা দেখাতে হবে যে মায়ের সাথে বাবার বিয়েটা ছিল, বিয়ের কাগজপত্র আপনাকে দেখাতে হবে। বিয়ের কাগজপত্র আছে কিছু, অত ভাইও নাই, বোন নাই। জি, ওনার যদি কোনো ভাই বা বোন যদি ব্রিটিশ হয়ে থাকেন এবং যিনি অলরেডি তার বাবার সন্তান হিসেবে তিনি অলরেডি স্বীকৃত, তো তার সাথে তাকে ডিএনএ করাতে হবে। ডিএনএতে বলবে যে তার হাফ ব্রাদার বা হাফ সিস্টার। ভাই বোন নাই। জি, ভাই বোন নাই। ভাই বোন কেউ না থাকলে তো ওনার জন্য খুব প্রবলেম হয়ে যাবে, যে উনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যেহেতু বাবা নাই, তার ফলে ডিএনএ ছাড়া তারা হয়তো মানতে চাইবে না। তবুও সম্ভব পেপার দিয়ে, ছবি দিয়ে, ছোটোবেলার ছবি, যে বাবার সাথে ছোটোবেলার ছবি, এগুলো দিয়ে এবং মায়ের কাবিননামা দিয়ে চেষ্টা করে দেখা যেতে পারে, কিন্তু ওরা হয়তো ডিএনএ চেয়ে বসতে পারে। তো আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে তারাই হয়তো বলে দেবে আরও কী কী ডকুমেন্ট দরকার। অ্যাপ্লিকেশন হয় বাংলাদেশ থেকে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে নতুন যে অ্যাক্ট করতে যাচ্ছে, পার্লামেন্টে যে নতুন আইন করতে যাচ্ছে, সেই আইনের কতগুলো দিক নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যে তারা বর্ডার সিকিউরিটি একজন কমান্ডারকে, তারা একজন টপ সিভিল সার্ভেন্টকে নিয়োগ করবে। আমরা আরও বলেছি যে এই বিভিন্ন ধরনের ইমিগ্রেশন ক্রাইমের সাথে যারা জড়িত হন তাদের ক্ষেত্রে কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যেখানে থেকে হয়তো বা এই ইমিগ্রেশন ক্রাইমের সাথে সহায়ক যে সমস্ত ডকুমেন্ট থাকে বা যে সমস্ত মেকানিজম থাকে সেগুলো সিজ করার একটা ক্ষমতা দেওয়া হচ্ছে। আর যেটা ইমিগ্রেশন অ্যাডভাইজার যারা আছেন, আমরা জানি যে একটু আগে আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম যে ওআইসি যে অর্গানাইজেশন ছিল সেটাকে পরিবর্তন করা হয়েছে, তার নতুন নাম দেওয়া হয়েছে। যারা ইমিগ্রেশন অ্যাডভাইজার তাদের রেগুলেশনের ব্যাপারে এখানে কথাবার্তা বলা হচ্ছে। তো সেটার ক্ষেত্রে তারা কিছু পরিবর্তন আনবে যাতে আরও ভালো কোয়ালিটি যাতে যা অ্যাডভাইজারের কাছ থেকে পাওয়া যায় সেই ব্যবস্থা তারা করবে, এবং আরও ভালোভাবে যাতে তাদেরকে রেগুলেট করা যায় এটার জন্য বিধানের ব্যবস্থা আনা হয়েছে। আবার এই যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যে সমস্ত স্মাগলাররা লোক নিয়ে আসছে, এদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা জানি যে ইমিগ্রেশন ক্রাইমের জন্যে এখন তারা সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা নিয়েছে। সবচেয়ে আরেকটা যেটা তারা করেছে যে ডিপোর্টেশন করার আগেই কাউকে এদেশে কেউ অপরাধ সংগঠিত হওয়ার কারণে কাউকে তারা, আমরা জানি দেশ থেকে কিন্তু মানুষ ডিপোর্ট হয়, পাঠায় দেওয়া হয়। তো এখন যেটা তারা করবে যে ডিপোর্টেশনের অর্ডার দেওয়ার আগেই যখন তারা কনসিডার করবে তখনই কিন্তু কাউকে ডিটেইন করতে পারবে। তো আমরা একটা কল নিয়ে আসছি, কল নিয়ে কলে ফিরবো। হ্যালো কলার। হ্যালো হ্যাঁ কলার, শুনছি আপনার কথা, আপনি বলেন। জি শুনছি। হ্যালো কলার, বলেন, আমি শুনছি আপনার কথা। আমি আমার মায়ের জন্য অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স করছিলাম, তারপর তারা রিজেক্ট করছে। এখন আমি আপিল করছি। আমার কোয়েশ্চন হলো, এটা জয়ী হওয়ার আপিল পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকে আসলে? ভাই এটা তো আপনার কেস না জেনে তো বলা কঠিন যে আপনি জিততে পারবেন কিনা। হ্যালো হ্যাঁ শুনছি, আমি শুনেছি আপনাকে তারা অ্যালাউন্স দেয় না, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দেয় না, আপনি অ্যাপিল করেছেন। আপনি যদি, আমি তো জানি না ঠিক কোন গ্রাউন্ডে তারা আপনাকে রিফিউজ করেছে বা আপনার কি সাপোর্টিং ডকুমেন্ট বা পজিশন আছে, তবে হ্যাঁ আপনি যদি অ্যাপিলে গিয়ে ঠিকমতো বোঝাতে পারেন যে কেন আপনার অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সটা পাওয়া উচিত, তাহলে আপনি অ্যাপিল জয়ী হবেন। রাফলি আমরা দেখেছি যে প্রায় অর্ধেক ক্ষেত্রে 50% ক্ষেত্রে কিন্তু এই অ্যাপিলগুলো যেটা যায়। তা আপনার কাগজপত্র না দেখে তো বলা সম্ভব নয়। আপনি অবশ্যই আপনার যিনি সলিসিটর আছেন তার সাথে কথা বলবেন, তিনি আপনাকে গাইড দিতে পারবেন যে আপনার সিচুয়েশনে আপনার যেটা সম্ভাবনা কতটুকু। বাট রাফলি 50% ক্ষেত্রে মানুষ অ্যাপিলে জয়ী হয়। তো আমরা যেটা বলছিলাম যে নতুন আইনে যদি কাউকে হোম সেক্রেটারি ডিপোর্ট করার কথা কনসিডার করে তাহলেই তাকে কিন্তু তারা ডিটেন করতে পারে। তার মানে ডিপোর্টেশনের অর্ডার
হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, কনসিডারেশনের স্টেজে কিন্তু মানুষকে ডিটেন করতে পারে। আর এই বিলের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে এই যে সেফটি অফ রুয়ান্ডা অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2024 সাল, যেটা নিয়ে আমরা জানি যে কমিউনিটিতে, অন্য অন্য কমিউনিটি, আমাদের কমিউনিটিতে ভীতি সঞ্চার হয়েছিল রুয়ান্ডাতে পাঠাবে, সেই আইনটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। আরেকজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার, হ্যালো কলার, শুনছি আপনার কথা, বলেন। হ্যালো, কলারকে মনে হয় হারিয়ে ফেলেছি। তো যেটা বলছিলাম যে ওই রুয়ান্ডা অ্যাক্টটা কিন্তু বাতিল হয়ে যাবে, এই আইনটা পাস হলে রুয়ান্ডা অ্যাক্ট আর থাকবে না। তো ফলে এটা নিয়ে আর চিন্তার কারণ নাই, কাউকে আর রুয়ান্ডাতে ফেরত পাঠানো হবে না। তো রুয়ান্ডাতে যাওয়ার কাউকে আর রুয়ান্ডাতে পাঠানো হবে না। রুয়ান্ডাতে পাঠানোর পরিবর্তে বর্তমান সরকার যেটা করছেন, তারা এনফোর্সমেন্ট মেজারটাকে তারা আরও বেশি করেছেন। আমরা জানি যে এর আগে বলেছি যে হোম সেক্রেটারি ইভিট কুপার তিনি বলেছিলেন যে রিমুভাল সিগনিফিকেন্টলি বাড়ানো হবে। আমরা এটাও জানি এটার জন্য নতুন করে 300 কর্মচারী নিয়োগ করা হয়েছে এবং এটার সাথে আরও 100 ইন্টেলিজেন্স সার্ভিসের লোক নিয়োগ করা হয়েছে। এয়ারপোর্টে স্পেশাল স্টাফের ব্যবস্থা করা হয়েছে যে এদেরকে ফেরত পাঠানো হবে। আমরা কিন্তু দেখেছি যে আমেরিকা থেকে কিভাবে 100-র উপরে ভারতীয়কে ফেরত পাঠানো হলো, তাদের পায়ে দণ্ডবেদী পরিয়ে, হাতে হাত করা পরিয়ে কীভাবে তাদেরকে আমেরিকা থেকে পাঠিয়ে দেওয়া হলো। এখন কথা হচ্ছে যে আমেরিকা থেকে এরকম কোনো একটা ব্যবস্থা নিলে এটার প্রভাব কতটা ব্রিটেনে পড়বে আমরা জানি না। তো অনেক সময় তো আমরা দেখেছি ব্রিটেন আমেরিকাকে ফলো করে। এ ধরনের কোনো যদি ব্যাপার হয় যেভাবে হাত পা বেঁধে এদেশ থেকে পাঠাবে, তবে এটা অত্যন্ত অমানবিক হবে, অত্যন্ত অসম্মানজনক হবে। তা আমি আশা করি যদি কাউকে যদি এদেশ থেকে ফেরত পাঠাতেই হয়, তবে তাদেরকে যেন সম্মানের সাথে এদেশ থেকে পাঠানো হয় এবং তাদেরকে এই অপশনটা যেন দেওয়া হয় যে যেন তারা ভলান্টারিলি এদেশ থেকে চলে যেতে পারে সম্মান নিয়ে। কেন হাজার হোক, মানবিক মূল্যবোধকে তো অনেক উপরে স্থান দিতে হবে। তো যেটা সরকার যেটা করেছে আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে তারা দ্রুত সিদ্ধান্ত দিচ্ছে, বিশেষ করে অ্যাসাইলামের ক্ষেত্রে। নতুন যারা এসে অ্যাসাইলাম করছেন এরা কিন্তু মোটামুটি 1-1.5 মাসের মধ্যেই ইন্টারভিউ পেয়ে যাচ্ছেন। ইন্টারভিউ পাওয়ার সপ্তাহ 2-1-এর মধ্যেই অনেকেই সিদ্ধান্ত পেয়ে যাচ্ছেন। তো তারা বলছে যে পুরনো যে কেসগুলি আছে সেই কেসগুলিতে তারা হয়তো সময় নেবে, বা নতুন কেসগুলির ক্ষেত্রে তারা দ্রুত একটা সমাধান বা একটা সিদ্ধান্ত দিয়ে দেবে। এবং আমরা এটাও জানি যে নতুন আইনে তারা যেটা করবে যে তারা অ্যাসাইলামটা আরও রিগোরাসলি তারা কনসিডার করবে। এবং একটা আমরা জানি যে পুরনো আইনে অনেক অ্যাসাইলাম ক্লেমকে তারা স্থগিত করে রেখেছিল। তো এই সরকার মানে যাদেরকে বলা হয়েছিল যে তারা একটা সেফ কান্ট্রির মাধ্যমে দেশে এসেছে, এই ক্লেমগুলি অনেকেই তারা কিন্তু আবার হয়তো তারা প্রসেস করবে। যদিও আমরা জানি এখনও কোনো ক্ষেত্রে হোম অফিস যারা অন্য কোনো দেশের মাধ্যমে এদেশে এরা আসে তাদেরকে সে দেশে পাঠাতে চায়। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলিনি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার কোশ্চেন হলো ইন্ডিপেন্ডেন্টলি পাওয়ার কতদিন পরে আপনার এই ব্রিটিশ সিটিজেনশিপের লাগি অ্যাপ্লাই করা যায়? জি, আর আমি কি 10 বছরের ইয়েতে জি আপনি 10 বছরের গ্রাউন্ডে যদি আপনি লং রেসিডেন্সের গ্রাউন্ডে যদি আপনি আইএলআর পেয়ে থাকেন, তবে আইএলআর পাওয়ার 1 বছর পরে আপনি ব্রিটিশ ন্যাশনালিটির জন্য আপনি এলিজিবল হবেন। আইএলআরের সময় আপনি যে লাইফ ইন দি ইউকে দিয়েছিলেন এবং যে B1 দিয়েছিলেন ওটাই আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে নতুন করে নতুন করে ইংলিশ টেস্ট বা লাইফ ইন দি ইউকে দেওয়া লাগবে না 1 বছর পরে। তো আপনার জন্য নিয়ম হচ্ছে এই যে 1 বছর আছে, এই 1 বছরে আপনি 90 দিনের বেশি দেশের বাইরে আপনি যেতে পারবেন না। আর অ্যাপ্লিকেশান থেকে আগের 5 বছরের ভিতরে 450 দিন, 450 দিনের বেশি সর্বমোট আপনি দেশের বাইরে যেতে পারবেন না। আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন কলার, আপনাকে ধন্যবাদ।
আজকে আমরা অন্য বিষয় নিয়ে আমরা যখন প্রায় আমরা কথা বলি, আজকে আমরা একটু ইইউ নিয়ে আমরা কথা বলি। আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম যে যারা ইইউ অ্যাপ্লিকেশন করে ইউএসএস এর আন্ডারে অ্যাপ্লিকেশন করে যারা প্রি সেটেল স্ট্যাটাস পেয়েছেন, হোম অফিস তাদেরকে অটোমেটিক্যালি তাদেরকে 5 বছর হয়ে গেলে তাদেরকে সেটেল স্ট্যাটাসটা দিয়ে দেবে। সেক্ষেত্রে হোম অফিস তাদেরকে কন্ট্যাক্ট করবে। যদি কোনো কিছু তাদের দেখা লাগে, তারা জানতে চাইবে। তো আমরা মনে করছি যে অনেক ক্ষেত্রেই যে ধরনের আশঙ্কা করা হয়েছিল যে একটা রিগোরাস চেকিং হবে, সেই চেকিং হয়তো হবে না, যদি না কোনো কারণে হোম অফিসের সন্দেহ থেকে থাকে যে তারা ওই ঠিক মতো তাদের রেসিডেন্সি তারা পুরো করেনি বা সম্পর্ক ভেঙে গেছে, এরকম হতে পারে, তারা আর ফ্যামিলি মেম্বার নয়, সেক্ষেত্রে হয়তো তারা প্রশ্ন করবে। বাট একটা বিরাট সিংহভাগ অংশই তারা দেখবে, দেখা যাবে যে উইদাউট এনি ইনভেস্টিগেশন, এনি ইনকোয়ারি তারা কিন্তু সেটেলমেন্টে পেয়ে যাবে। এখানে আমরা আরেকটা বিষয় এখানে বলি যে আমরা জানি যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা কিন্তু এই ব্রেক্সিটের পরে তারা বেনিফিট পাননি, এক্সেপ্ট ওয়ান গ্রুপ। সেই গ্রুপটা হচ্ছে যারা ডিউরেবল রিলেশনশিপের ব্যাপারে। আপনারা জানেন যে ইএ লতে যদি আনম্যারিড কোনো পার্টনার থেকে থাকেন, তারা যদি একসাথে তারা বসবাস করে থাকেন, যেটাকে ইই লর ভাষায় বলা হতো ডিউরেবল রিলেশনশিপ, সেক্ষেত্রে কিন্তু বিয়ে ছাড়াও তারা অ্যাপ্লিকেশন করতে পারতেন। আগের লতে আমরা দেখাতাম যে হোম অফিস চাইতো যে ডিউরেবল রিলেশনশিপটা থাকতে হবে 2 বছর, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে 2 বছরই যে করতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট আছে কি না, বাট হোম অফিস তারা রুটিনলি 2 বছর একসাথে থাকার উপরে জোর দিতেন। এখন আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কি, এই যদি এই ডিউরেবল রিলেশনশিপটা যদি ব্রেক্সিটের আগে হয়ে থাকে কিন্তু অ্যাপ্লিকেশান করা না হয়ে থাকে, তখন সেক্ষেত্রে কী হবে? তাহলে কি এই অ্যাপ্লিকেশান এখনও করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, এখনও এই অ্যাপ্লিকেশানটা করা সম্ভব। এটা ইন কান্ট্রিও করা যেতে পারে, আউট অফ দ্য কান্ট্রিও কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করা যেতে পারে, কিন্তু প্রমাণ দেখাতে হবে যে এই সম্পর্কটা কিন্তু ছিল এই ব্রেক্সিট হওয়ার আগে, অর্থাৎ এবং যিনি এই সম্পর্কটা যিনি স্পন্সর, সেই স্পন্সরকে অবশ্যই 31শে ডিসেম্বর 2020-এর আগে ব্রিটেনে অবস্থান নিতে হবে। অর্থাৎ মূল যে বিষয়টা আছে যে মূল স্পন্সরকে 31শে ডিসেম্বর 2020-এর আগে এদেশে আসতে হবে এবং টিডি রাইট এক্সারসাইজ করা শুরু করতে হবে, সেটা কিন্তু আছে। এবং সম্পর্কও কিন্তু শুরু হতে হবে ওই 31শে ডিসেম্বর 2020-এর আগে, কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করা হয়নি। ফলে ডিউরেবল রিলেশনশিপ দেখিয়েও কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের পক্ষে আসা সম্ভব যদি তিনি প্রমাণাদি দিতে পারেন। এখন আমরা জানি যে ব্রেক্সিট হয়ে গেলেও এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার না আসলেও ডিরেক্ট ফ্যামিলি মেম্বাররা কিন্তু স্টিল এদেশে আসতে পারে, এবং ডিরেক্ট ফ্যামিলি মেম্বাররা তারা যদি এদেশে আসেন, আমরা জানি তাদেরকে অবশ্যই দেখাতে হবে ওই একই বিষয় যে সম্পর্কটা শুরু হয়েছে। প্রথমত দেখাতে হবে যে যিনি মেন স্পন্সর, তিনি স্পন্সর 31শে ডিসেম্বর 2020-এর আগে এদেশে আসেন এবং টিডি রাইট এক্সারসাইজ করা শুরু করেন, এবং তাদের যে সম্পর্কটা, ফ্যামিলি মেম্বারের যে সম্পর্কটা, এটা শুরু হয়েছিল 31শে ডিসেম্বর 2020-এর আগে। এটা আমরা দেখতে অধিকাংশ ক্ষেত্রে বাবা মা বা সন্ততি বা স্ত্রী এসব ক্ষেত্রে এটা স্যাটিসফাই করা সম্ভব। এখন যারা এই ফ্যামিলি মেম্বার হিসেবে আসছেন তারা কি তাদের ফ্যামিলি মেম্বারকে স্পন্সর করতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন, কিন্তু সেটা কিন্তু ইউএসএস লর আন্ডারে হবে না। সেটা হবে, আমরা দেখতে পারি, অ্যাপেন্ডিক্স FM বা অ্যাপেন্ডিক্স ADR, তার আন্ডারে কিন্তু এটা হইতে হবে। যেমন ধরুন, যদি আপনার স্ত্রীকে আপনি এদেশে আনেন, তাহলে স্ত্রী তার বাবা মাকে যদি তারা আনতে চায়, তাকে হয়তো এই এডিএ বা আর কোনো রিলেটিভকে আনতে চায়, সেক্ষেত্রে কিন্তু ওই ইমিগ্রেশনের রুলের আন্ডারে যেতে হবে। বা আপনি আপনার সন্তানকে এদেশে আনলেন, পরবর্তীকালে সন্তান তার স্পাউসকে আনতে চাইবে, সেক্ষেত্রে কিন্তু এই ইউএসএস আন্ডারে হবে না, তাকে ইমিগ্রেশনের রুলের রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে ওই সন্তানকে তার স্পাউস বা তার ফ্যামিলি মেম্বারদেরকে আনতে হবে। আশা করি মোটামুটি ব্যাপারটা আপনারা
বুঝতে পেরেছেন। ইইউ নিয়ে এখনও আমরা দেখেছি যে প্রচুর কনফিউশন আছে। এখনও অনেকে মনে করে যে হয়তো কোনো না কোনোভাবে এদেশে আসতে পারলে সেটেলমেন্টের রুটে যাওয়া যায়। আমরা প্রায়শই দেখি যে অনেকেই নতুন করে যারা হয়তো ইউরোপের বিভিন্ন দেশ, ইটালিতে বা স্পেনে যারা সেটেলমেন্ট পেয়েছেন, নাগরিকত্ব পেয়েছেন, তারা ব্রিটেনে আসেন, আসার পরে জানতে চান আমি তো ব্রিটেনে এসেছি, আমি তো নাগরিক, আমি এখন থাকতে চাই। তাদের জন্য কিন্তু ব্রেক্সিটের কারণে তারা ওই প্রি ব্রেক্সিটের আইনের কোনো বেনিফিট তারা কিন্তু পাবেন না। তো আজকে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি এবং আমরা যদি একটু সামারাইজ করি অনেকগুলো বিষয় নিয়ে, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা তাদের রিভিউ, তারা যে রেসপন্স পেয়েছে কনসালটেশনের, যে স্পাউস ভিসাতে মেনটেনেন্স। শুধু দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আমাদের শেষ সেগমেন্টে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি আজকে। এখন দেখি আমরা কিছু কল নিতে চেষ্টা করব, দেখি কোনো কলার আছে কিনা, নাহলে আবার আমরা আলোচনায় ফিরে যাব। হ্যালো, কোনো কলার আছে কি? না, মনে হয় কোনো কলার নাই। তো আমরা যে কথা বলছিলাম যে আজকে যে গুরুত্বপূর্ণ আলাপ হলো, সেই গুরুত্বপূর্ণ আলাপের একটা হচ্ছে যে আমরা রুয়ান্ডা যে আইনটা, সেই আইনটা দেখছি যে শ্রমিক দল তারা পার্লামেন্টে যে বিল উপস্থাপন করেছে, সেই বিলের মাধ্যমে রুয়ান্ডার সেই আইনটাকে পুরোপুরি বাতিল হয়ে যাবে। এর ফলে আর এখন এই ভয়টা আর নাই যে রুয়ান্ডাতে আবার পাঠানোর ব্যবস্থাটা আবার চলে আসবে। আমরা জানি যে রুয়ান্ডাতে পাঠানোর এই পরিকল্পনাতে অনেক সমালোচনা হয়েছিল। সমালোচনা চাইতে একটা ভীতির একটা স্রোত বয়ে গিয়েছিল আমাদের কমিউনিটি এবং অন্যান্য মাইগ্রেন্ট কমিউনিটির ভিতরে, এবং সবাই মনে করতো যে এরকম হলে অনেকেই তারা এদেশ থেকে আর অন্য কোনো দেশে চলে যাবে কিনা, এরকম একটা ভয়ভীতি ছিল। তো বর্তমান সরকার, আমরা যেটা বারে বারে বলেছি যে তারা রুয়ান্ডা প্রথমে এসেই তাদের ইলেকশনের ম্যানিফেস্টো ছিল যে তারা ক্ষমতায় গেলে এই রুয়ান্ডার প্রকল্পটাকে বাতিল করবে। রুয়ান্ডা প্রকল্প থেকে তো আমরা জানি যে কয়েকশো মিলিয়ন পাউন্ড ইতিমধ্যেই কিন্তু খরচ হয়ে গেছে ট্যাক্স পেয়ারের পয়সা। এরপরে এই প্রজেক্টটাকে বাতিল করা হয়েছে এবং আমরা জানি মাত্র হাতে গোনা কয়েকজন যারা ভলান্টারিলি রুয়ান্ডাতে যেতে চেয়েছে, এছাড়া কাউকেই পাঠানো সম্ভব হয়নি। কিন্তু সেই প্রজেক্টটা বাতিল করা হয়েছে। এখন আমরা দেখছি যে আইনের মাধ্যমে তাদেরকে পাঠানো হচ্ছিল, সেই আইনটাই এখন বাতিল করে দেওয়া হবে। তো এর ফলে কি হবে? এর ফলে কি যারা আছেন এদেশে অবৈধভাবে দীর্ঘদিন আছেন থেকে সবাইকেই কি দিয়ে দেওয়া হবে? না, এরকম কোনো অ্যামনেস্টির কোনো কথাবার্তা আমরা এখনও শুনিনি। যদিও আমি সবচেয়ে মজার ব্যাপার, যখন থেকে আমি এদেশে আইন পেশায় নিযুক্ত হয়েছি তখন থেকে আমরা প্রায় শুনি যে কমিউনিটির ভিতরে কিছুদিন পরপরই একটা গুজব ছড়ায় যে কী হবে, সবাইকে মাফ করে দেওয়া হবে। বিশেষ করে ব্রেক্সিট হওয়ার আগে ওই 2020 ডিসেম্বরে যেভাবে এই গুজবটা ছড়িয়েছিল, এমনকি আমি একটা টেলিভিশন প্রোগ্রামে ছিলাম, সেখানেও লোকে ফোন করে আমাকে বলছিল যে আপনি কি জানেন না আজকে রাতেই তো সবাইকে মাফ করে দেওয়া হবে। আমি সবসময় বলে এসেছি যে গভর্নমেন্টের এইরকম জেনারেল অ্যামনেস্টি দেওয়ার কোনো পরিকল্পনা নাই। এখন যে বর্তমানে যে লেবার দল আছে তাদেরই কিন্তু মাফ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই, বরঞ্চ তারা এনফোর্সমেন্টকে আরও জোরালো করেছে। এবং সে জোরালো করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বিধান তারা এনেছে। তারা আইনের মধ্যে আমরা জানি, আজকে আমরা বললাম যে কাউকে তারা যদি ডিপোর্ট করার চিন্তা ভাবনাও করে, এই চিন্তা ভাবনা করার সময়তেও তারা কিন্তু নতুন আইনে কাউকে ডিটেন করে রাখতে পারে। এইগুলো একটা। আরেকটা কি আমরা জানি যে এরকম বিধান তাদের কাছে আসে যে কোনো অবৈধ লোক যদি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে, ইচ্ছা করে সেই অ্যাপ্লিকেশন কনসিডার করার সময় তাকে ইন্টারভিউ করতে পারে, তাদেরকে তারা ডিটেনও করে রাখতে পারে। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তাদের মধ্যে আছে। এবং আমরা অ্যাসাইলামের ক্ষেত্রে দেখলাম খুব দ্রুত তারা সিদ্ধান্ত দেওয়ার কথা বলছে। ইতিমধ্যে আরেকটা বিষয় কিন্তু এর মধ্যে আসলো, যেটা আমি একটু দর্শকদের সাথে শেয়ার করা উচিত। আমরা এটা 5ই আগস্ট
সাবেক সরকারের পতনের পর থেকে আমরা বলে এসেছিলাম যে যারা সাবেক সরকারের সাথে সমস্যার কারণে যারা অ্যাসাইলাম চেয়েছেন তাদের অবস্থা কী হবে। আমি প্রথম থেকেই খুব দৃঢ়ভাবে বলে এসেছিলাম সরকারের পরিবর্তনের কারণে যারা আগের সরকার থেকে যাদের ভীতির কারণ ছিল তাদের কিন্তু অ্যাসাইলাম ক্লেমগুলি দুর্বল হয়ে গেছে এবং এক্ষেত্রে অনেকেই তারা হয়তো আর অ্যাসাইলাম পাবেন না, হোম অফিসে থাকলে তাদের ক্লেমটা হয়তো রিফিউজ হবে, কোর্টে গেলে কোর্টেও হয়তো এটাকে প্রত্যাখ্যান করে নেবে। কিন্তু এরপরেও আমার মনে আছে যে অনেকেই কিন্তু বলে আসছেন যে না 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 এটার পরেও আমরা অ্যাসাইলাম ক্লেম আমরা করব, আমাদের এখনও ভয় আছে, কারণ এখনও আগের সরকারের বিভিন্ন এলিমেন্ট সরকারের প্রশাসনের বিভিন্ন অংশে আছে। তো আমরা এরপরে দেখেছি গত ডিসেম্বর মাসে হোম অফিসে একটা কান্ট্রি পলিসি নোট তারা দিলেন এবং সেই পলিসি নোট অনুযায়ী তারা দেখলেন যে যারা সাবেক সরকার থেকে যাদের ভীতি ছিল তাদের আর একরকম অ্যাসাইলাম ক্লেম করার আর কোনো ভবিষ্যৎই কিন্তু রইল না। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা দেখছি যে অনেক অ্যাসাইলাম ক্লেমগুলি তারা কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে অ্যাপিলগুলো কিন্তু রিজেক্টেড হচ্ছে। তো এর মধ্যে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি সম্প্রতিকালে একটা মামলা নিয়ে কোর্টে যাই, কোর্টে গেলে কোর্টের রেসিডেন্ট জাজ, নাম বলবো না, ওই জাজ কিন্তু আমাকে পরিষ্কারভাবে বললেন, যদিও আমার কেসটা ওই দিন যে কোনো একটা কারণে হোক স্থগিত হয়েছে, সামনে হয়তো আবার কেসটা শুনানি হবে, কিন্তু উনি পরিষ্কারভাবে বললেন যে আমাদের কাছে এই পলিসি নোট আসছে, আমরা জানি বাংলাদেশে কী পরিবর্তন হয়েছে বা হচ্ছে, তো কেউ যদি স্পষ্টভাবে উনি বললেন যে বিএনপির গ্রাউন্ডে যদি কেউ অ্যাসাইলাম ক্লেম করে থাকে এবং সেই ক্লেম যদি কোর্টে এসে থাকে অ্যাপিল হিসাবে, তো তাদের উচিত হবে অনতিবিলম্বে এই অ্যাপিলগুলো প্রত্যাহার করে নেওয়া। আমি আবার বলছি, তিনি প্রেসিডেন্ট জাজ তিনি বললেন যে অনতিবিলম্বে যেন এই ক্লেমগুলিকে এই অ্যাপিলগুলোকে প্রত্যাহার করে নেওয়া হয়। তা না হলে ক্লেমগুলো যে শুধুমাত্র কোর্ট রিফিউজই করবে তা নয়, তারা কস্ট অর্ডার দেবে, অর্থাৎ তারা কোর্টের সময়কে নষ্ট করার জন্যে তারা আইনজীবীর বিরুদ্ধে বা অ্যাপিলেন্টের বিরুদ্ধে তারা খরচা চাইবে যে আমাদের যে সময় নষ্ট করলে এই জন্য তোমাকে এত টাকা খরচ দিতে হবে, ওয়েস্টেড কস্ট দিতে হবে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এই যদি অ্যাটিটিউড হয়ে যায় বাংলাদেশের অ্যাসাইলাম কেসগুলির ব্যাপারে যারা সাবেক সরকারের সাথে প্রবলেমের কারণে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। তো যারা এই ধরনের অবস্থায় আছেন তাদেরকে আমি বলবো যে ঠিকমতো আইনি পরামর্শ নেন। অনেকের হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, অনেকে হয়তো এদেশে দীর্ঘদিন আছেন, হিউম্যান রাইটস গ্রাউন্ড থাকতে পারে, সেটা নিয়ে তাদেরকে আমি মনে করি অল্টারনেটিভ গ্রাউন্ড হিসেবে প্রসিড করা উচিত এবং তাদের যেটাকে আমরা বলি সেকশন 120 মাধ্যমে এডিশনাল গ্রাউন্ড চাওয়া উচিত। এডিশনাল গ্রাউন্ড কিন্তু দিতে গেলে কিন্তু আপনার সেক্রেটারি অফ স্টেট এবং হোম অফিসের অনুমতি লাগে। অনুমতি ব্যতি রেখে কিন্তু নতুন কোনো গ্রাউন্ড অ্যাপিলে দেওয়া যায় না। তাই জন্যে এখনই যারা এই অবস্থায় আছেন তারা ব্যবস্থা নেন এবং অবশ্যই এই প্রশ্নের সম্মুখীন হবেন যে তোমার দল তো আর এখন হুমকির সম্মুখীন নাই, যাকে নিয়ে তোমরা ভয় পাচ্ছিলে সেই আওয়ামী লীগ তো আর এখন নাই, তো তোমার কেন দেশে যেতে ভয় হবে, তোমার তখন দেশে চলে যাওয়া উচিত। এর মধ্যে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই যে হোম অফিসের এই কান্ট্রি পলিসি নোটে ভুল করে এক জায়গায় বোঝা মুদ্রিত হয়েছে যে বিএনপি ফর্মস পার্ট অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট। এটা কিন্তু ভুল। বিএনপির সাথে বর্তমান গভর্নমেন্টের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের বিএনপি কিন্তু অংশ নয়। হ্যাঁ, বিএনপি এই সরকারকে সমর্থন করেছে। আমি গতকালকেও দেখলাম বিএনপির কেউ নেতৃবৃন্দ বলেছেন যে এই সরকারকে তারা সমর্থন করে। খালি বিএনপি নয়, সব রাজনৈতিক দলই কিন্তু, আওয়ামী লীগ ব্যতি রেখে সব রাজনৈতিক দলই কিন্তু এই সরকারকে সমর্থন করছেন। তো সেটার অর্থ এই না যে তারা সরকারের অংশ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এই ব্যাপারে একটা কড়া লিপি পাঠানো উচিত হোম অফিসকে যে বিএনপি অবশ্যই সরকারের অংশ নয় এবং
বরঞ্চ কোনো কোনো বিষয়ে সরকারের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো ফলে বিএনপি সরকারের অংশ এই গ্রাউন্ডে যদি যারা বিএনপির কর্মী আছে তাদের অ্যাসাইলাম ক্লেম যদি রিফিউজ করা হয় তবে সেটা সম্পূর্ণভাবে ভুল হবে। তাদের যদি রিফিউজ করা হয় তাহলে বলতে হবে যে এখন যাদেরকে ভয় করা হচ্ছিল সেই আওয়ামী লীগ এখন ক্ষমতায় নাই। তো এই মুহূর্তে বাংলাদেশে আমরা জানি যে অনেক বিশৃঙ্খলা চলছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কতটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে আমরা জানি না। তো এই বিষয়গুলি অবশ্যই তুলে ধরতে হবে যে কোনো অ্যাসাইলামের ক্ষেত্রে, যে দেশে গেলে যদি কোনো হামলা হয় সেই হামলাকে প্রতিরোধ করার মতো, সেই হামলা থেকে প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা বর্তমান সরকারের আছে কিনা। কলার যুক্ত হচ্ছেন কিনা? হ্যালো কলার, হ্যালো কলার, হ্যালো, ইয়েস কলার শুনছি আপনাকে। Yes, sir. You can call me. You can tell me. You can ask me. I cannot hear you. You can ask me anything, sir. I can hear you. Can you hear me now? Hello. Can you hear me now? Hello. Hello. Yes. Can you hear me now? Yes. Now I am hearing you. Okay, please. If you can speak very slowly. Yes. I want to ask the minister a question. Yes. So, shall I ask you the question or You shall can I ask me. the Minister Abu Reza? You can ask me this question. I am Abu Reza. So you can call me. You can ask me anything. You are Abu Reza. Yes. You can call me. You can ask me anything. Okay. I want to ask, I have a leasehold council house. Yes. This is a leasehold council house, but I forget to put my wife's name with it, along with me. So I want to now shift either both of our people, me and my wife, or I should say want to make it only in my wife's name. So how it is possible? Right. Okay. If I could get you correctly, are you a council tenant? Are you a leaseholder? Sorry? Are you a council tenant or are you a leaseholder? I'm a leaseholder. Now it is leaseholder. I purchased the lease. Right. Okay. Cash amount. Okay. What will happen? So they are telling it is a leaseholder. Purchase the lease. Right. Okay. So if you are a leaseholder, do you own any money to the bank? Sorry, Fatima. Do you own any money to the bank? Money. No. Do you own any money to the bank, or have you paid? No. If you don't have any money to the bank, then what you can do, you can transfer your interest to the property. I have money in the bank. No. I'm not asking. It is for my savings. No. What I'm asking, that when you bought this property from the council, did you borrow the money from the bank? No. I don't borrow any money. So how? I cash amount. Right. Okay. Fine. What you really need to do, you need to go to a property solicitor and ask them that you want to transfer your interest to your wife. So it is possible for you to transfer your interest to your wife. So you need to go through to a property solicitor, and they will do the conveyance, and you will have and the new name will be registered in the property register. So property will be transferred in the name of your wife, and you do not need the consent of anyone because you are the outright owner. Yes, I want to shift in my wife's name. That is what I said. Now. That is why I said you need to go to a convincing solicitor, a property solicitor, and ask them to do it. Asking the council. Because you are a leaseholder, you don't need the permission, unless you can notify the council, but because you don't owe money to anyone. When I will notify it, before the transfer into my wife, or
You can now at present. you go to your property solicitor, and they will do all the. They will notify the land registry. They will also notify the council. Oh, okay. After that, then They will do that, and because first step will be for me in the. I should not go to the council. You go to a property solicitor, and they will do everything. They will notify the land registry, they will notify the council, and they will do everything. And because it is a gift to your wife, and because the wife is already in the position, I think your wife may already have an interest in the property, isn't it? Because this is the matrimonial home. With me, in my property, that is what I'm saying. Brother, that is what I'm saying. Because your wife is already living in the property, she already has an interest under the matrimony, under the Matrimonial Homes Act. So it will be easy for you to do the transfer. It is just some paperwork that you need to do. Okay, so you go and you get in touch with the property solicitor, and they will make all the necessary, they'll take all the action. They will notify the council, they will notify the land registry. Okay? Okay. Thank you very much. How much it will cost? Sorry, you have got nothing to worry, no. And you know that it is also possible for you to go to the solicitor and to formally register the interest of your wife in the property. Then what will happen in the land registry, they will also put a clause that your wife has an interest. Remember, as I said, under the because she is married to you, and this is a matrimonial home, under the Matrimonial Homes Act, she has a prior right. She will have a right in that property. Okay. If I don't do anything and I die, and my wife will get the property or not yet? Because what happens under the law of this country, if something happens to you, then the property goes to your spouse. It will go to your wife, not to your children, but to your wife. Automatically. It will go to your wife. But I think if you go through legal process, because sometimes there could be tax issue or other issue, but I think if you can transfer it to your wife, if you do a settlement, then you don't have to worry about taxation or wealth tax, gift tax, whatever. So I think this is better for you to have your wife's interest registered. So go and speak to a property solicitor. They can immediately put a clause in the land registry registering the interest of your wife, and it is also possible for you to make a outright transfer to your wife. Now, you see, this is something you have to keep it in mind. You transfer the property to your wife, and God forbid, if something happens to your wife, then what will happen? The property will come back to you, isn't it? Because you are the spouse. Yeah. So that is why, as I said, you go to your wife, so you go to a solicitor, and then make sure that you protect your wife and you also protect yourself. It is also possible to have a mutual will. A mutual will means that the property will go to the survivor. So in case you die, then it goes to your wife. If your wife dies, then it goes to you. After both of you die, then it goes to mutually agreed successors. But I have a will where I have written that if I die, after me, one of my daughter will be policy maker. Yeah, you need to understand that. Your daughter may pay wills tax, so you need to think about creating a trust, and that's why I said, because it's a lengthy issue, I cannot discuss everything in this program. So it's better you go to a property solicitor and explore all the options. Because what happens if somebody makes a will and if they die in less than 7 years, then it will attract tax.
the property will attract tax, and tax will be up to 40%. So I think you need to consider creating a trust, and you need to speak to a solicitor. They will give you various options how you can avoid, how your successor can avoid paying tax, because we know in the past people had to sell their house to pay tax, estate duty and other tax. So I think it's better you seek proper legal advice. Okay? Okay. Thank you. Thank you very much. Thank you. আরেকটা ব্যাপার আমরা একটু আলোচনা করিনি। আমরা জানি যে এখন যারা কেয়ার ওয়ার্কার হিসাবে এদেশে আসেন তারা কিন্তু ফ্যামিলি আনতে পারছেন না, কারণ এটা নিয়ে অনেক কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে আমরা জানি অনেক কেলেঙ্কারি হয়েছে, এবং আমরা এটাও জানি যে কেয়ার ওয়ার্কিং ভিসা এক অর্থে এটা বিক্রি হয়েছে, মানুষ অনেক পয়সা দিয়ে এই ভিসা কিনে নিয়ে এদেশে আসেন, তেমন কাজ করতে পারেননি। সে সমস্ত কারণে আমরা দেখতে পেয়েছি যে কেয়ার ওয়ার্কার ফ্যামিলি আনা বন্ধ করে দিয়েছে। এটাতে আমরা দেখতে পেয়েছি যে কিছু কেয়ার ওয়ার্কার ফ্যামিলি অনেক ভুক্তভোগী হয়েছেন, বিশেষ করে জিম্বাবুয়ে এবং আরও এরকম বেশ কিছু দেশ থেকে কয়েকশো আমরা জানি কেয়ার ওয়ার্কাররা যারা তাদেরকে বাচ্চাকে আনতে পারেননি, তারা কিন্তু কেয়ার ওয়ার্কার হিসেবে তারা চলে আসেন, কিন্তু তারপরে তারা যখন বাচ্চা আনতে চাচ্ছিলেন তখন দেখেছেন যে নতুন আইনে তারা আটকা পড়ে গেছেন। তো এদের ক্ষেত্রে যেটা হয়েছে যে হোম অফিস বলে যে সোল রেসপন্সিবিলিটি যদি না থাকে, বাচ্চার বাবা বা অন্যান্য আত্মস্বজন যদি তাদের দেশে থাকে, তো সেক্ষেত্রে বাচ্চাকে তারা আনতে দেবে না। এখানে দেখাতে হবে এই যে যিনি ওয়ার্কার হিসেবে এখানে আসছেন তাদের সোল রেসপন্সিবিলিটি আছে। তো আমরা জানি যে হয়তোবা আমাদের বাঙালি কমিউনিটিতে এরকম কেউ থাকতে পারেন যেখানে হয়তো এই সোল রেসপন্সিবিলিটি ইস্যুটা হয়তো আসবে। তো আমার মনে হয় ব্যাপারে অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে হবে। আমাদের যদি কোনো বিশেষ করে কোনো মহিলা যদি কেয়ার ওয়ার্কার হিসেবে দেশে এসে থাকেন যার বাচ্চারা হয়তো বাংলাদেশে আছে, এবং সেক্ষেত্রে যদি দেখানো সম্ভব হয় যে বাচ্চার বাবার সাথে আর তার সম্পর্ক নাই বা বাচ্চার বাবা হয়তো বাচ্চার দেখভাল করছেন না, সেক্ষেত্রে হয়তোবা এই সোল রেসপন্সিবিলিটি দেখিয়ে, যদিও আমরা দেখেছি যে এখন আর ফ্যামিলি মেম্বার আনা সম্ভব নয়, কিন্তু সোল রেসপন্সিবিলিটি দেখিয়ে যদি এটা এস্টাবলিশ করা সম্ভব হয় তবে এখনও কিন্তু বাচ্চাদের আনা সম্ভব। কেয়ার ওয়ার্কিং ভিসা যারা আছেন তারা তাদের বাচ্চাদেরকে হয়তো আনতে পারবেন, যদি তারা দেখাতে পারবেন যে মহিলারা সিঙ্গেল মাদার হিসেবে আছেন এবং বাচ্চার বাবা বাচ্চাদের দেখভাল করছেন না। এই ব্যাপারটা এক্সপ্লোর করে দেখা যেতে পারে। আমরা আজকে আরেকটাও বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললাম যে ইই ল সেটা এখন আর নাই, ব্রেক্সিট হয়ে গেছে, এখন সব কিছু গভর্ন হচ্ছে ইউএসএস দিয়ে, যে উইথড্রল এগ্রিমেন্টের আন্ডারে। এরপরে যেটা হচ্ছে সেই উইথড্রল এগ্রিমেন্টের আন্ডারে যাওয়ার পরেও আমরা যেটা দেখছি যে এখনও অনেকে দেশে আসতে চাচ্ছেন, এবং আমরা এই ক্ষেত্রে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যারা ডিউরেবল রিলেশনশিপে আছে, অর্থাৎ আনমেরিড কাপলদের এখনও আসার একটা ব্যবস্থা আছে যদি তাদের রিলেশনশিপটা শুরু হয়ে থাকে ওই 31শে ডিসেম্বর আগে, তার আগেই তারা যদি ডিউরেবল সম্পর্কটা তারা যদি করে থাকেন সেই সম্পর্কটা, তো সেক্ষেত্রে এখনও কিন্তু আসার একটা স্কোপ আছে। না হলে যদি আপনাকে আনতে হয় স্পাউস বা পার্টনার আনতে গেলে ওই ইমিগ্রেশনের রুলের আন্ডারে গিয়ে 29,000 পাউন্ড বেতন দেখিয়ে, 29,000 পাউন্ড ইনকাম দেখিয়ে আনতে হবে। আর আমরা আরও বললাম যে যদি যারা এখনও ফ্যামিলি মেম্বার হিসেবে আসছেন সেই ফ্যামিলি মেম্বাররা যদি তাদের ফ্যামিলি মেম্বারদেরকে আনতে চান সেক্ষেত্রে তারা কিন্তু ইউএসএসের কোনো প্রোটেকশন পাবেন না, সেক্ষেত্রে তারা অ্যাপেন্ডিক্স FM বা অ্যাপেন্ডিক্স ADR এর আন্ডারে তাদেরকে আনতে হবে, এবং সেখানে ওই ইনকাম থ্রেশহোল্ড এবং অন্যান্য রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করেই কিন্তু আনতে হবে। তো আমরা এই সমস্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমরা
অনেকগুলি কলারের কাছ থেকে আমরা কল নিলাম। একটা বিষয়ে প্রায় আমরা দেখি যে কলাররা জানতে চান যে একটা অ্যাপ্লিকেশন করলে কত তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত পাবেন। এখানে হোম অফিস বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা একটা স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম দেয় যে অ্যাপ্লিকেশনটা মোটামুটি এতদিনের ভিতরে তারা সিদ্ধান্ত দেবে। এখানে একটা মজার ব্যাপার আছে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা করি FLR FP দিয়ে, সেখানে যদিও ওই ফর্মের সময় বলা হয় যে তারা 12 উইক্সের মধ্যে একটা সিদ্ধান্ত দিতে চাইবে, কিন্তু পরে দেখা যায় যে কোনো ক্ষেত্রে 1.5-2 বছরও লেগে যাচ্ছে এবং তাদেরকে কোনো চিঠি দিলে চিঠির উত্তরে তারা